আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দে, এত বড় ক্ষতি করিস না প্লিজ আমার। তানিয়ার কথা শুনে আমার হাসি পাচ্ছিল। মনে হচ্ছিল সবার মাঝখান দিয়ে চুল ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যাই। তোর আবার কি ক্ষতি হবে? কিছুক্ষণ আগে কি করলি মনে নেই? আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ আমি কখনো কল্পনাও করিনি। তানিয়া চুপ করে আছে, কারণ ওর বলার মতো কিছুই নেই। একটু আগে ও সবার মাঝে একটা মেয়ের সম্মান নিয়ে খেলছে। এটা ওর প্রথম কাজ না, এরকম কাজ ও প্রায় করে থাকে। কথায় আছে না, বাবার ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করা যায়। ভাই ছেড়ে দে, ওকে সবাই কিন্তু দেখছে, তোদের একটা সম্মান আছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আশিক ঠিকই বলেছে, সবাই কিন্তু দেখছে, তোর বাবারই কিন্তু সম্মান নষ্ট হবে। ওদের কথা শুনে তানিয়াকে ছেড়ে দিলাম। চুল ধরেছিলাম ওর, জানি কাজটা ভালো না, তবুও খুব রাগ হয়েছিল। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্মান নিয়ে খেললে কি করা উচিত তাকে আপনারাই বলুন। তানিয়া কাঁদতে কাঁদতে গাড়িতে করে বাড়িতে চলে গেল। আমি ওখানে বসে রইলাম। ভাই এটা কি করলি? তুই কি ভুলে গেছিস নাকি তানিয়া কত জেদি আর কত খারাপ? কি করব, তানিয়া দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, কোনো কথাই শোনে না। কারো সব হয়েছে ওই মহিলাটির জন্য। তবু এটা করা ঠিক হয়নি তোর, তোর বাবা খুব কষ্ট পাবে কিন্তু। বাদ দে তো, আমি জানি কি হবে, প্রতিদিনই তো হয়, অভ্যাস হয়ে গেছে আমার। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ির দিকে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে পরিচয়টা দেওয়া যাক আপনাদের। আমি সাব্বির, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা এখানকার মেয়র, আর মা ছোটবেলায় মারা গেছে। তানিয়া হলো আমার সৎ বোন, মানে আমার মা মারা যাওয়ার পর বাবা আর একটা বিয়ে করেছিল। 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম তানিয়া সব কিছু বলে দিয়েছে, আজকে কিছু একটা খারাপ হবেই। ভেতরে গিয়ে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে আছে। তানিয়া এখনও কাঁদছে। এটা যে ওর অভিনয় সেটা আমি ভালোই বুঝতে পারছি। সাব্বির, তানিয়া কি বলছে এসব? তুমি এতটা খারাপ হয়ে গেছো? কি বলছে বাবা? দেখছো তোমার ছেলের কথা, এই ছেলেকে নিয়ে বড়াই করো না, নিজের বোনের সম্মান নিয়ে খেলা করে। এখন বলছে কি করছি, আর বলবেই তো, নিজের বোন হলে অবশ্যই এরকম করতে পারতো না। এই হলো আমার মা, মানে সৎ মা। মানুষ বলে না সৎ কখনো নিজের মার মতো হতে পারে না, ঠিকই বলে। আজ এতদিন হয়ে গেল মা মারা যাবার পর কখনো মায়ের আদর পাইনি, সব সময় শুধু পেয়েছি অবহেলা, অপমান, ঘৃণা। বাবা তুমি যা বলবে বলো, ওই মহিলাকে চুপ করতে বলো। তুমি চুপ করে থাকো, সবসময় এরকম করো কেন সাব্বিরের সাথে? এখন তো আমাকে থামতেই বলবে। আমি ছাপ ছাপ বলে দিলাম, আজ হয় তোমার ছেলে থাকবে এই বাড়িতে, না হয় আমরা থাকবো। এখন ভেবে দেখো কি করবে। কথাটা বলে মা আর তানিয়া রুমে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ করে বসে রইলাম। বাবা চুপ করে থাকলো। তারপরে রুমে গেলাম। রুমটা ঘুটঘুটে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটের আলোতে মায়ের ছবিটার দিকে নজর গেল। এগিয়ে গেলাম। মা, কেন ছেড়ে গেছো আমাকে? কি দোষ ছিল আমার? যাবেই যখন আমাকে নিয়ে যেতে পারতে। এভাবে আমার আর ভালো লাগে না। কত সহ্য করব মা? কোনো দোষ না করলেও গালি শুনতে হয় আমার। তুমি চলে যাওয়ার পর আর কখনো কেউ আমাকে খাইয়ে দেয়নি, কেউ আমাকে রাতে ঘুম পাড়িয়ে দেয়নি, জোর করে কেউ পকেটে টাকা গুঁজে দেয়নি। মা কথাগুলো বলতে গিয়ে চোখে জল চলে আসলো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে শুয়ে পড়লাম। রাতে আর খেতে গেলাম না। বাবা একবার ডেকেছিল, তবে যাইনি। রাতে শুয়ে আছি, হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম বাবা। বাবাকে দেখে উঠে বসলাম। ঘুমিয়ে পড়েছিস? না বাবা, ঘুম আসছে না। বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আমি কেঁদে ফেলেছিলাম। আমাকে মাফ করে দিস রে, আমি এমন একটা হতভাগা বাবা, আমার ছেলেকে চোখের সামনে অপমান করে আর আমি কিছুই বলতে পারি না। না বাবা, তুমি মাপ চাচ্ছ কেন? দোষটা তো আমারই ছিল। আমি জানি তোর দোষ ছিল না, তুই কখনো এমন কাজ করতে পারিস না। চুপ করে রইলাম। বাবা আবার বলতে লাগলো, একটা কথা রাখবি আমার? কি কথা বলো? তুই এই বাড়ি থেকে চলে যা, তুই এখানে থাকিস না বাবা। আমরা কেউই ভালো থাকবো না, তোকে সব সময় অপমান সহ্য করতে হয়। না বাবা, আমার মায়ের ঘর ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো আমি। প্লিজ, আমি যা বলছি তাই কর বাবা, অনেক ভালো থাকবি তুই, তোর যা লাগবে সব দেব আমি। তুই চাস না তোর বাবা একটু ভালো থাক? আমি তোর হাত জোড় করে বলছি। আচ্ছা বাবা, আমাকে আজকে রাতটা সময় দাও,
কালকে তোমাকে বলবো। ঠিক আছে, যা হয় ভেবে বলিস। এখন ঘুমা। বাবা চলে গেল। আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না। কেন জানি না মায়ের কথা খুব মনে পড়ছিল। ফজরের সময় ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে বাইরে একটু হাঁটতে গেলাম। এটা আমি প্রতিদিনই যাই। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়িতে আসলাম, দেখলাম সবাই ব্রেকফাস্ট করছে, কিন্তু আমাকে দেখে এমন ভাব করছে মনে হচ্ছে আমি এই বাড়ির কেউ না। কিছু না ভেবে ব্রেকফাস্ট করতে গিয়ে বসলাম, কিন্তু আমি বসার পর তানিয়া আর মা উঠে চলে গেল। বিষয়টা খুব খারাপ লাগলো। বাবা পুরো কাহিনীটাই দেখছে কিন্তু কিছু বলছে না। আমি খাবার টেবিল থেকে উঠতে যাব, এমন সময় বাবা হাত ধরল। বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখটা যেন জলে ভরে আছে। বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব। কথাটা বলে চলে আসলাম। বাবা ঠিকই বলেছে, এখানে আমাকে কেউ চায় না। মা বেঁচে থাকলে হয়তো এমন হতো না। ব্যাগপত্র গুছিয়ে নিলাম, সাথে মায়ের ছবিটাও নিলাম। আমাকে যেতে দেখে তানিয়া আর মা অনেক খুশি হয়েছে, সেটা তাদের মুখ দেখে বুঝতে পারছি। কিন্তু বাবা খুশি হয়েছে কিনা জানি না, তবে বাবাকে দেখে খুব মায়া হচ্ছে আমার। তাহলে যাই, তোমরা অনেক খুশি তাই না? এটাই তো চেয়েছিলে কবে আমি চলে যাব। আজ তোমাদের আশাটা পূরণ করে দিলাম, সাবধানে থেকো। বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, তবে আমি কাঁদিনি। আমার কান্নাটা যেন আসতে চাইছিল না। মা আর তানিয়া ভেতরে চলে গেল। হয়তো আমাদের কাহিনীটা ওদের ভালো লাগছে না। সাবধানে যাস বাবা, পারলে আমাকে মাফ করে দিস। জানি না তোর মা আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা। ভালো থেকো বাবা, গেলাম আমি। বাবা পেছন থেকে আবার ডাক দিল, হাতে একটা কার্ড ধরিয়ে দিল। তাকিয়ে দেখলাম ক্রেডিট কার্ড। এটা সাথে নিয়ে যা, যখন যা লাগবে বলিস। আমার কিছু লাগবে না বাবা। একটা কথা বলো তো বাবা, টাকায় কি সব? সম্পর্কের কোনো দাম নেই? বাবা চুপ করে রইল। জানি বাবার বলার মতো কিছুই নেই, সত্যি টাকাই সব। আমার এসব কিছুই লাগবে না মা, আমাকে অনেক দিয়ে গেছে। এগুলো দিয়ে সারা জীবন বসে খেতে পারবো, তাই তোমাকে আর চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। ভালো থেকো। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, মনটা যেন বাড়ির দিকে শুধু যেতে চাচ্ছিল। কত স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু মনকে শক্ত করে সামনে এগোতে লাগলাম। কোথায় যাব, কি করব, এখনো কিছুই ভাবিনি। আজ নিজেকে খুব অসহায় লাগছে। এত টাকা পয়সা, এত ক্ষমতা, তবু আমি একা। কিছু না ভেবে কলেজের দিকে গেলাম, কারণ টিসি তো নিতে হবে। কলেজে গিয়ে দেখলাম বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। অনেক বন্ধু আমার, খুব ভালোবাসি ওদেরকে। কিরে, আজকে এত দেরিতে এলি যে? এমনিতেই কাজ ছিল বাড়িতে। কি এমন কাজ আর তোকে এরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না, কি হবে, এমনি। তোরা থাক, আমার একটু প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে। প্রিন্সিপাল স্যারের কাছে কেন যাবি? কি হয়েছে সত্যি করে বলতো। আসিফের কথায় উত্তর না দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা দিলাম। সত্যিটা ওদের বলা যাবে না, ওরা আমাকে কখনো যেতে দিবে না। প্রিন্সিপাল স্যারকে সব কিছু বুঝিয়ে বললাম, তবে বেশি বোঝাতে হয়নি। বাবার তো একটা পাওয়ার আছে, অল্পক্ষণের মধ্যেই টিসি পেয়ে গেলাম। আবার বাইরে আসলাম, বারবার কলেজের এদিক ওদিক তাকাচ্ছিলাম। কাল থেকে হয়তো আর এই কলেজে আসতে পারবো না। অনেক স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি ঠাট্টা, কত আনন্দ। খুব একটা গরম পড়েনি, তবু ঘেমে যাচ্ছিলাম। অস্থিরতা যেন বেড়ে যাচ্ছিল। দেখলাম এখন আসিফ বসে বসে আড্ডা দিচ্ছে। আমি ইচ্ছে করে ওদের কাছে গেলাম না। যত ওদের সাথে কথা বলবো ততই মায়া জমে যাবে। ওদের দূর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন দেখে ফেলছে। কলেজ গেট পার হতে যাব, কিন্তু ওরা সামনে এসে হাজির। কি হয়েছে রে, বল না। কিছুই হয়নি রে, তোরা কি পাগল হলি? মিথ্যা বলিস না, আমি কিন্তু তোর বন্ধু, বলবি প্লিজ। বাদ দে এসব, আমাকে এক জায়গায় যেতে হবে। ভালো থাকিস রে। মানে কোথায় যাবি তুই? এরকম করিস না ভাই, প্লিজ। তোকে আমরা নিজের ভাইয়ের মতো দেখি। আরে আমি কিছুই করছি না, তোরা কি যে বলিস। থাক রে, দেরি হয়ে যাচ্ছে। আর থামলাম না, ওদের কাছে সামনে যেতে লাগলাম। পাগুলো যেন উঠতে যাচ্ছিল না, জোর করে তুলছিলাম। বারবার পিছন দিকে তাকাতে ইচ্ছে করছে, কিন্তু তাকালে যে হবে না, আমাকে সামনে যেতেই হবে। কিছুক্ষণ যাওয়ার পর আসিফ ডাক দিল, দাঁড়ালাম, তবে ওদের দিকে তাকালাম না। মিম তোকে দেখা করতে বলেছে কি? জানি না কি বলবে তোকে। তোর ফোন অফ ছিল তাই আমাকে বলছিল। কথাগুলো শুনলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। দেব কি করে? উত্তরটা যে আমার কাছেও নেই। মিম আমার ক্লাসমেট, অনেক রাগী, কিন্তু মনটা অনেক ভালো। আমাকে অনেক শাসন করে, হয়তো এমনি করে না, ভালোবাসে আমাকে অনেক, সেটা আমি বুঝি। কিন্তু কিসের ভয় যেন বলতে পারিনি। হয়তো আর কোনো দিন বলা হবে না। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলাম। সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভাবছি কি করব, কোথায় যাব। অনেকক্ষণ ভেবেচিন্তে মামার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মামাও ঢাকাতে থাকে, তবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার মায়ের একমাত্র ভাই, অনেক ভালোবাসে আমাকে।
কিন্তু বাবা দ্বিতীয় বিয়ে করার পর আর কোনো দিন আসেনি আমাদের বাড়িতে, আমারও যাওয়া হয়নি। তবে কথা হয় মাঝে মাঝে। 4 ঘন্টা জার্নি করার পরে মামা সেখানে থাকে, সেখানে পৌঁছে গেলাম। মামাকে বলেছি যে আমি আসছি। একটা অটো নিয়ে মামার দেখানো জায়গায় গেলাম, দেখলাম মামা দাঁড়িয়ে আছে। মামা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল। অনেক দিনের আগেই হয়তো আটকাতে পারিনি, একমাত্র ভাগ্নেতার আমি। কেমন আছিস রে? অনেক বড় হয়ে গেছিস তাই না? সবসময় কি ছোট থাকবো নাকি? তা থাকবি কেন এখন বল? হঠাৎ করে এই মামাকে মনে পড়লো? ভুলেই তো গেছিলি। এখানে সব কিছু শুনবে নাকি বাড়িতে নিয়ে যাবে? বাড়িতে গিয়ে শুনবো, এখন চল। মামার সাথে বাড়িতে গেলাম। বাড়িটা ছোটই, মামা একলা মানুষ, সে হিসেবে ঠিক আছে। ভেতরে যাওয়ার পরে একজন মহিলা আসলো, তবে প্রথম দেখাতেই বুঝলাম এটা মামার বউ। মামা ফেসবুকে ছবি দিয়েছিল। কেমন আছো সাব্বির? নাম ধরে ডাকায় কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এর আগে আমাদের কোনো কথা হয়নি। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো। অবাক হয়ে গেছো তাই না? তোমাকে আমি চিনলাম কিভাবে? না, অবাক হব কেন? মনে হয় মামা বলেছে। ঠিক বলেছ। তোমার মামা তোমাদের সবাইকে চিনিয়েছে আমাকে। সব সময় তো তোমাদের কথাই বলে। আর তোমরা একবারও আসো না, বিয়েতে পর্যন্ত আসলে না। এত ব্যস্ত মানুষ। সরি মামি, আসলে মামার বিয়ের সময় বাবা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই কেউ আসতে পারিনি। আচ্ছা চলো, তোমাকে রুমটা দেখিয়ে আসি। অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। একটা রুমে নিয়ে গেল মামি। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। খুব ক্লান্ত লাগছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নাই। সন্ধ্যার দিকে মামি ঘুম থেকে ডেকে তুলল। উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম, দেখলাম মামি খাবার রান্না করছে। মামির থেকে চাবি নিয়ে ছাদে গেলাম, কিন্তু ছাদে গিয়ে তো আমি অবাক। পুরো ফুলের বাগান একটা, সব ফুলই আছে, অনেক সুন্দর লাগছিল। তাহলে মামি এসব লাগিয়েছে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভালোই লাগছিল। হঠাৎ বাবার ফোন আসলো, ইচ্ছে করে ফোনটা কেটে দিলাম। কথা বললেই খারাপ লাগবে। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম, অনেক হাসি ঠাট্টা হচ্ছে মামা আর মামির সাথে। মামা অনেক ভালো মানুষ। মামা আর মামিকে সব কিছু খুলে বললাম। মামা তো রীতিমতো রেগে গেছে। তোর বাপ পাইছে কি রে? তোর বাড়ি আর তোকে চলে আসতে বললো? এমনি, বাবা ঠিকই বলেছে। ওই মহিলা আমাকে একটু সহ্য করতে পারে না, সব সময় অশান্তি লেগেই থাকে। কথায় আছে না, সৎ মা কখনো ভালো হয় না। ওই মহিলাকে প্রথম দেখে বুঝেছিলাম খুব খারাপ। বাদ দাও মামা, আমি যদি না থাকলে ওরা খুশি হয়, তাহলে আর যাব না কোনো দিন। ভালো থাকুক ওরা। তোর আর যাওয়া লাগবে না, আমি কি মরে গেছি রে? আজ থেকে এখানেই থাকবি তুই, তোর সব দায়িত্ব আমার। মামা, তুমি শুধু থাকতে দিও। এমনিতে মা যত টাকা রেখে গেছে আমার জন্য, ওগুলো আমি শেষ করতে পারবো না। সে নাই হবে, মন খারাপ করবি না কিন্তু। আমরা আছি, যখন লাগবে বলবি তোর মামিকে। আমাকে বলো, সব কিছুর মা হতে চাই না, তবে মায়ের মতো ভাবতে পারো আমাকে। মামির কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের জায়গাটা কেউ নিতে পারে না, মা সব সময় একজনই হয়। আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম অনেকবার মিস কল উঠে আছে, অনেকেই দিছে, যারা আমার বন্ধুবান্ধব। সিমটা ফোন থেকে বের করলাম। এই সিম থাকলে কখনো ওদের স্মৃতি ভুলতে পারবো না আমি। জীবনে এক নতুন অধ্যায় এলাম আমি। আজকে মনে হচ্ছে জীবনে একটা কিছু করব, নিজের পরিচয় তৈরি করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আর কাউকে ডাকতে হয়নি, প্রতিদিনের অভ্যাস। ফজর নামাজের সময় ওঠা, তাই নামাজ পড়ে আবার ছাদে গেলাম। সকালে রোদ নাকি ওষুধের চেয়েও কার্যকর। সকালবেলায় ছাদের ফুলগুলো যেন সব ফুটে উঠেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এরকম বাগান করতে যে অনেক পরিশ্রম করতে হয়েছে সেটা বুঝতেই পারছি। মন চাচ্ছে একটা ফুল তুলি, যদিও তুলতে হয় না। ফুলে হাত দিতে যাব তার আগে জোরে একটা মেলি কণ্ঠ ভেসে আসলো।